আমি কি বাউল গান পাইলাম না বাউল গান আমাকে পাইলো। বাউল গান পাওয়া তো এত সহজ না, এবং সো আমি মনে করি বাউল গানই আমাকে পাইলো। 90 আসলে আমার কাছে অসম্ভব স্পেশাল একটা সময়। এই দশকেই আসলে আমার মতন মানুষকে গানের প্রতি আকৃষ্ট বা ব্যান্ডের প্রতি আকৃষ্ট করার জন্য ওই সময়টাই দায়ী। আমি ব্যক্তিগতভাবে আমার ব্যান্ড আজব শুরু করি 98-এর শেষ 99-এর শুরুর দিকে। তো পুরো ইনফ্লুয়েন্সটাই যে আসলে একটা ব্যান্ড করব সেটা 90 দশকের প্রভাব। আমাদের ব্যান্ডের নামকরণটা ইন্টারেস্টিং। আমরা যখন শুরু করি তখন আসলে ব্যান্ডের কোনো নাম ছিল না। তো একদম শুরুতে আমি আমার ক্লাসমেট, তখন 9-এ পড়ি, সেলিম, ড্যানিয়েল, ইমরান, আমাদের কোর মেম্বার অফ আজব। তো আমরা যখন শুরু করি আমরা পারফরমেন্স করা শুরু করি বিভিন্ন জায়গায় এবং প্রাইভেট ছোটোখাটো জায়গায়। তো মানুষের রিয়াকশন ছিল এটা কি ধরনের সঙ্গীত, এক ধরনের কনফিউশন। তো এটা ইন্টারেস্টিং কারণ এখন বাউল গান, কিবোর্ড, বেস, ড্রামস এবং এইটা খুবই কমন একটা জিনিস। আমরা যখন শুরু করেছিলাম তখন এই জিনিসটা এত কমন ছিল না। ট্রেডিশনাল গান ট্রেডিশনালি হতো আর ব্যান্ডের গান ব্যান্ডে হতো। তো আমরা যখন ড্রামস, গিটার, বেস এইসব জিনিস দিয়ে লালনের গান এবং অন্যান্য বাউল তত্ত্বের গান এবং দেশীয় সুরের গান করা শুরু করলাম, মানুষের রিয়াকশন ছিল এটা কী ধরনের আজব একটা কম্বিনেশন বা এটা কী ধরনের হচ্ছে। তো ওই মানুষের রিয়াকশন থেকেই আমরা এক ধরনের চিন্তা করলাম তাইলে এইটা একটা ভালো নাম হতে পারে, যে এই কম্বিনেশনটা যেহেতু মানুষ আজব। তো আজব শব্দটা খুব সরলভাবে ট্রান্সলেট করলে উইয়ার্ড ইংরেজিতে করে, কিন্তু এটার মধ্যে আবার যদি ফকির লালনের একই আজব কারখানা জাদ গেল বলে, তো এই আজবের শব্দটার মধ্যে একটা মিস্টিসিজম আছে যে আসলে এটা শুধু ব্যতিক্রম না। তো তখন আমরা মনে করলাম যে আসলে এই মাল্টিপল লেয়ারে এই শব্দটার যেহেতু মানে দাঁড়ায়, এই নামটা আসলে একটা ইন্টারেস্টিং নাম হতে পারে ব্যান্ডের জন্য। আমরা যখন শুরু করি আমি তখন আসলে খুব একটা যন্ত্র বাজাতাম না, শুধু গান করতাম, লিখতাম, সুর করতাম। গিটারে ছিল ইমরান, বেসে ছিল ড্যানিয়েল এবং ড্রামসে ছিল সালিম। তো ওদের আরেকটা ব্যান্ড ছিল ফুল বানুজ রিভেঞ্জ, দ্য টেম্পটেড ব্যান্ড। ওই একই সময় 97-98 এরকম সময় ওদের শুরু, আমাদের স্কুলেরই সিনিয়র ব্যান্ডস। ওরা আসলে এই যন্ত্রগুলা বাজাতো, আমি লিখতাম, সুর করতাম এবং একসাথেই এক ধরনের নিজেদের মধ্যে জ্যাম করতে করতে এক ধরনের ব্যান্ডটা শুরু। কিন্তু পরবর্তীতে লাইন আপটা চেঞ্জ হয়। 99-2000-এর দিকে রিসালাত জয়েন করে বেসে, বারিউল জয়েন করে গিটারে, আমি ফাউন্ডার মেম্বারের মধ্যে রয়ে যাই এবং সায়ন জয়েন করে ড্রামসে। সো মাইগ্রেন নামে আরেকটা ব্যান্ড ছিল, ওদের ভোকালিস্ট চলে যায়। সো আমাদের এই দুইটা দল মার্জ হয়ে এক ধরনের, আমি দেশি জিনিসপত্র ওরা বিদেশি জিনিসপত্র মিলে এক ধরনের এই সংমিশ্রণে আমরা আজব আসলে এইটাও সম্ভবত এই সেকেন্ড লাইন আপটা বোধহয় 99-এর শেষের দিকে গিয়ে ফাইনালি ফর্ম হয়। থাকতাম আসলে গুলশান, বনানী এই সাইডে পড়াশোনার কাজে বা টিউটরদের কাছে ধানমন্ডির দিকে যাওয়া হতো। পরে আবার যখন আমাদের লাইন আপটা চেঞ্জ হলো, এটা আবার উত্তরা বেসড হয়ে গেল। ওখানে আবার ইন্টারেস্টিং একটা গল্প আছে। যখন বারিউল, রিসালাত, সায়ান জয়েন করলো, বারিউলের বাড়ির নিচে একটা প্র্যাকটিস প্যাড ছিল, যেখানে একটা পরিত্যক্ত বাড়ির মতন একটা জায়গার মতন ছিল, যেখানে রং টং কিছুই ছিল না, কিন্তু এটা আমাদের জন্য একটা স্বর্গের মতন জায়গা ছিল, যেখানে আমরা একেবারে শুরুর দিকে মানে সেকেন্ড লাইন আপ যেটা, এটা দিয়ে শুরু করি। কিন্তু এরপরে খুব একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে। বারিউল আমাকে পরিচয় করিয়ে দেয় হ্যারল্ড রশিদের সাথে। হ্যারল্ড রশিদ হচ্ছেন পেইন্টার এবং গিটারিস্ট, অনেকেই চেনেন। এবং হ্যারল্ড আঙ্কেল যে কাজটা করলেন, উনার ড্রয়িং রুমের ওখানে স্পিকার, অ্যাম্প, মিক্সার টিক্সার অনেক কিছু রাখা ছিল, সাজানো ছিল, ওনারা বাজাতেন। এবং উনি আসলে বাউল গানের সাথেও বিভিন্ন সময় কাজ করেছেন। উজান নামে একটা ব্যান্ডে বাজাতেন সিলেটে, হিমাংশু বিশ্বাসের সাথে। তো উনি তখন আমাকে খুব স্নেহ করলেন এবং কাছে টেনে নিলেন, বললো যে তোরা যেটাই কর এইখানেই কর। এবং এই হ্যারল্ড আঙ্কেলের বাড়ি হয়ে গেল আমাদের আসলে মূল গান বাজনার আখড়া বা মূল গান বাজনার যেই রিহার্সালের জায়গা বলি, গান বানানোর জায়গা বলি। এবং আমরা একটা বড়
ছাদ পেলাম মাথার উপরে হারুন রশিদের কারণে। আজবের ফোক গান বা এই ফোক ফিউশনে ঢোকার পিছনে আসলে দুইটা অ্যালবামের একটা বড় প্রভাব আছে। 90s দিকে রিয়েল ওয়ার্ল্ড থেকে নুসরাত ফাতে আলী খানের একটা অ্যালবাম বের হলো, পিটার গ্যাব্রিয়েল আর নুসরাত ফাতে আলী খান, আর স্যাম মিলস এবং পবন দাস বাউলের আরেকটা অ্যালবাম বের হলো, আসল চিনি। তো এই দুইটা অ্যালবামে আসলে প্রথমবার আমরা শুনলাম যে আসলে বেস লাইন গিটার লাইনের সাথে দেশীয় গান এবং দেশীয় সুরগুলা কিভাবে ইন্টারওয়াইন্ড করছে এবং কাজ করছে। করতে করতে পরবর্তীতে গান করার পথে বাংলার সাথে পরিচয় হলো, অর্ণবের সাথে যখন জানতে পারলাম ওরাও একই ধরনের কাজ করছে এবং আমাদের একটু আগেই হয়তো ধরনের গান করতে হলে এইভাবে অ্যাপ্রোচ করা উচিত, ওভাবে করা উচিত। তারপরে তো লালন থেকে শুরু করে আরও অনেক ব্যান্ডই আসলে বাউল গানের মধ্যে ইনভলভ হলো। রিসালাতের মা সম্পারেজার থ্রুতে টোনাটুনি নামে একটা রেকর্ড ছিল, তখন ওনাদের কাছে গেলাম এবং গিয়ে বললাম আমরা অ্যালবাম করতে চাই এবং তারা আমাদের আমন্ত্রণও জানালেন। যেই কারণে হোক সেটা আমরা ফাইনালি মতের বনিবনা হয় নাই এবং আমরা একতার মিউজিকের কাছে গেলাম। ওয়ারফেজের টিপু ভাই আমাদের অডিশন নিলেন, বগি ভাই ছিলেন। তো একতারের অফিসে গেলাম আমরা এবং ভেরি ইন্টারেস্টিং, আমরা ডেমো জমা দিই। এর আগে অবশ্য আমাদের রেকর্ডিং এক্সপিরিয়েন্স ছিল। আমরা দুটো গান রেকর্ড করেছিলাম শ্রুতি স্টুডিওতে এবং শ্রুতি স্টুডিওতে তখন ডিজিটালির গল্প ঢুকে নাই। আমরা মগবাজারে ওই স্পুলের ইয়েতে 8 ট্র্যাক ইয়েতে আমরা আসলে দুটো গান রেকর্ড করি। একটা গানের নাম ছিল পরিচয়, একটা গানের নাম ছিল বিশ্বাস। তো এই গানগুলো কোথাও আসলে রিলিজ হয়নি, নিজেরাই আসলে একদম প্রথম লাইন আপের এই দুটো ছিল। এই দুটো গান আমরা রেকর্ড করেছিলাম নিজেদের শোনার জন্য, যে কেমন হয় কি হয় এবং নিজেদের খরচে। পরবর্তীতে একতারে যখন আমরা ডেমো দিতে যাই তখন মনে হলো যে না, আর একটু ভালো করে করা দরকার, একটু গুছায় করা দরকার। তো ইন্টারেস্টিংলি হাবিবের সাথে তখনও কৃষ্ণ কিছু বের হয় নাই। হাবিব মাত্র পড়ে আসছে লন্ডন থেকে। তো হাবিবের সাথে পরিচয় হয়েছে, আমি গেলাম হাবিবের যে আমি একদিন আসতে চাই, করতে চাই একটা অ্যালবাম করতে চাই। তো ওখানে ড্রামস রেকর্ড করার অবশ্য মানে ছিল না, ব্যবস্থা ছিল না। তো আমরা ওইটা ডিজিটালি করলাম, কিন্তু তবলা থেকে শুরু করে অন্যান্য গিটার, বেস, ড্রামস। আমার মনে আছে 400 টাকা, আবার 400 টাকা দিয়ে দুইটা গান আমরা হাবিবের ওখানে রেকর্ড করছিলাম। এবং আমাদের প্রথম অ্যালবামে হাবিব পিয়ানো বাজিয়েছিল একটা গানে, তোমার সুরে নামে একটা গানে ওকে ফিচার করেছিলাম তো এইটা একটা খুবই ইন্টারেস্টিং মেমোরি, যে ছোট্ট ধানমন্ডির 4 নম্বর ওর একটা চিকন একটা হলওয়ে দিয়ে খুবই ছোট্ট একটা স্টুডিও, যেখানে তখন ও কৃষ্ণর কাজ লন্ডনে করে আসছে, টুকটাক এখানে ঠিকঠাক করছে বা ট্র্যাকগুলো ফাইনালাইজ করছে। তো ওই সময় 400 টাকা তো আসলে রেট না, এটা আসলে আমি যা এফোর্ট করতে পেরেছি আমাকে একটা ফেভার করেছিল এবং ওই সময় এটা একটা সুন্দর মেমোরি হিসাবে আছে। তো সেই ডেমো নিয়েই জমা দিই একতারের কাছে জমা দেওয়ার পরে টিপু ভাইরা বলে ঠিক আছে, রেকর্ডিং তো বুঝলাম, রেকর্ডিং খারাপ না, কিন্তু একটা ব্যান্ড লাইভ কিরকম পারফর্ম করে এটার সাথে আসলে অনেক কিছু ম্যাটার করে, শুধু রেকর্ডিং তো হবে না, তো তোমরা আসলে লাইভ করতে আসো। তখন তিথি ভাইয়ের সাউন্ড মেশিন প্যাডে আমরা মাঝে মাঝে রিহার্স করতাম। সো তিথি ভাইয়ের সাউন্ড মেশিন প্যাডে গিয়ে তখন আমরা একটা দিলাম, অডিশন প্রায় 3-4 ঘন্টার মতন আমরা বিভিন্ন জিনিসপত্র বাজালাম। অডিশন দেওয়ার পরে আসলে 3-4 দিন কেটে যায় এবং আমরা ফিডব্যাকের জন্য ওয়েট করছিলাম। তো এক ধরনের থাকে না, অস্থিরতা, হবে না ভীতি কাজ করছিল। তো আমরা বারবার বুনোকে ফোন করছিলাম, হ্যারোল্ড আঙ্কেলকে ফোন করছিলাম, যে আমাদের তো টিপু ভাইকে ফোন করার সাহস নাই, তখন এত বড় স্টার, এত বড় মিউজিশিয়ান। তো বিভিন্নভাবে আমরা ওয়েট করেছি। যাই হোক, সপ্তাহখানিক পরে আমরা ডাক পেলাম একতারে যে তোমরা আসলে আমার মনে হয় করতে পারো একটা অ্যালবাম, আর্ট অফ নয় স্টুডিওতে তোমাদের জন্য স্টুডিও বরাদ্দ করা হলো, তোমরা গিয়ে ওখানে তোমাদের মতন জিনিসপত্র সাজানো শুরু করো। ফার্স্ট স্টেজ শো যদি আজবের বলি, আমার মনে হয় এটা 98 শেষে না 99 শেষে, আমার এক্স্যাক্টলি মনে নাই। এবং এটা করেছিলাম রাওয়া ক্লাবে এবং প্রথম গান করেছিলাম অঞ্জন দত্তের 2441139 কাভার গান। অন্য গান নিজেদের একটা গান করেছিলাম, কোনটা এখন মনে নাই, খাঁচার ভিতর অচিন পাখি করেছিলাম। এবং এখানে আমার মার কথা বলতে হবে, আসলে এরিনা মাল্টিমিডিয়া নিয়ে নামে আমাদের একটা প্রতিষ্ঠান ছিল, যেটা আমার মা দেখতেন। এবং ওই এরিনা মাল্টিমিডিয়ার কোনো এক প্রতিষ্ঠা বার্ষিকীতে 5000 টাকা পেমেন্টও দিয়েছিল এবং প্রথম
আসলে প্রফেশনালি কোনো স্টেজে ওঠার যে সুযোগ সেটা সেটা নিজের মাই করে দিয়েছিল। ফার্স্ট অ্যালবামের প্রস্তুতি ভয়াবহ খারাপ ছিল। তো ফার্স্ট অ্যালবাম যদি আমি বলি আজবের সেলফ টাইটেল অ্যালবাম আজব, এবং এর মধ্যে নিজেদের বোধহয় 4টার মতন গান, 4টা না 5টা গান ছিল নিজেদের, কিছু লালনের গান নিয়ে আমরা একটা অ্যালবাম সাজাতাম। আমার মনে আছে যে মাসুদ ভাই তখন অবস্কিউরের বেসে ছিল সম্ভবত, এবং সাউন্ড ইঞ্জিনিয়ার, স্বনামধন্য সাউন্ড ইঞ্জিনিয়ার মাসুদ ভাই। তো মাসুদ ভাই ছিল স্টুডিওতে, আমি মাইক্রোফোনের সামনে ভয়েস দিতে দাঁড়িয়েছি, কি জানি আওয়াজ আসতেছে কানে, এটা আমি বুঝতে পারতেছি না। গান করতে যাই কিন্তু অন্য আওয়াজ শুনি কানে। তো অনেক খোঁজাখুঁজির পরে বুঝতে পারলাম যে আসলে স্টেজে তো গান গাই ডাইনামিক মাইক্রোফোনে, ডাইনামিক মাইক্রোফোনের সেন্সিটিভিটি এক ধরনের, আর স্টুডিওর মাইক্রোফোনের সেন্সিটিভিটি, কন্ডেন্সার মাইকের সেন্সিটিভিটি আরেক ধরনের, যেটার কোনো এক্সপিরিয়েন্স নাই। তো কার্পেটের মধ্যে যে পা নড়ছিল সেইটার আওয়াজ হচ্ছিল কানে ঢুকছিল। তো এই ডাইনামিক এবং কন্ডেন্সার মাইকের পার্থক্য জানতাম না। প্রথমবার রেকর্ড করতে গিয়ে এই জিনিস জানা, এবং অনেক সময়ও লেগেছিল আমাদের প্রথম অ্যালবামটা করতে। একতারা আমাদের অবশ্যই সেই সুযোগটা দিয়েছিল, কোনো বাইন্ডিং দেয়নি কতদিন অ্যালবামটা শেষ করতে হবে, এই বিশ্বাসটা, এই ভরসাটা কয়জন দেয় একটা নতুন ব্যান্ডকে। আমাদের প্রথম অ্যালবাম আজব, এটা হচ্ছে সেলফ টাইটেল অ্যালবাম আজবই নামে, এবং কাভারের মধ্যে রিক্সার ছবি ছিল, এবং আমরা আমার মনে আছে যে এলিফ্যান্ট রোডে ঘুরে ঘুরে রিক্সা আর্টিস্ট খুঁজতেছিলাম, এবং আমাদের কিছু ছবি নিয়ে যে কিভাবে আসলে একটা রিক্সার পিছনে এই জিনিসগুলো আঁকানো যায়, সেই ছবিগুলো নিয়ে আমার বড় ভাই বন্ধু ইন্দ্রনীল চট্টোপাধ্যায় আমাদের সাহায্য করে আসলে ওই জিনিসটা গ্রাফিক্সে ট্রান্সলেট করে একটা আর্টিস্টিক কাভারে রূপান্তর করতে। অ্যালবাম বলতে 10টা গানে যেরকম একটা গানের গল্প বলা যায়, অ্যালবামের স্লিভটাও ছিল কিন্তু খুব একটা এক্সাইটিং জিনিস, যে এই পুরো আর্টওয়ার্কটা কিভাবে সাজাবো, প্রত্যেকটা গানের লিরিক থাকবে, ওগুলার প্রত্যেকটা জিনিস চেক করা কিভাবে যাবে, দুটো সুন্দর কথা থাকবে বা ভাবনার জায়গা, যে আসলে কি 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 ভাবনার উপরে আসলে আমরা এই কাজটা করছি। তো সেটা করলাম, এবং ক্যাসেট সিডি 2 আকারেই বের হলো। এবং এটা একটা ফ্যাসিনেটিং জিনিস ছিল যে প্রথমে যখন নিজেদের অ্যালবাম হাতে দেখি, এবং ব্যান্ডের একটা একটা মোড়ক, সেটা আসলে প্রথম অ্যালবামের কাভার, এটা আসলে একটা অন্যরকম ফিলিং। 2001-2 থেকেই প্রোডাকশনের প্রতি একটা আগ্রহ আমার শুরু হয় যখন স্টুডিওতে ঢুকি। সো তখন আমি সিসিমপুরের মিউজিক করা শুরু করি, এবং কোনো যন্ত্রপাতি ছাড়া বাসায় উইন্ডোজ কম্পিউটার, তার মাইক্রোফোন নাই, হেডফোনের মাইক্রোফোন দিয়ে জোড়াতালি দিয়ে তখন আমি মনে হয় 50-60টা ট্র্যাক বানাইছিলাম নয়নতারা কমিউনিকেশনসের জন্য ওই আমলে। তো একটা ফ্যাসিনেশন তৈরি হয় যে আসলে গান তৈরি করা বা নিজে বানানোর, তখন ডিজিটাল জিনিসগুলো, সফটওয়্যারগুলো আসা শুরু করছে, যদিও খুব স্ট্রং বা ফাংশনাল সফটওয়্যার ছিল না, বাট আমরা শুরু করতে পারি। জীবনের প্রথম সফটওয়্যার কেক, কুল এডিট প্রো এবং ফ্রুটি লুপস অর্ণবের কাছ থেকে পাওয়া, এবং একটা জিনিস রেকর্ড করে আমার মনে আছে যে প্রথম আমাকে সাউন্ড ইঞ্জিনিয়ারিং লেসন দিয়েছিল অর্ণব, যে কেমনে নয়েজ কাটতে। ঝালমুড়ি অ্যালবামেও একটা ট্র্যাক আছে সুখ পাখি আমার করা, তো ওইখানে আমার মনে আছে যে একটু করে সেতার বাজিয়েছিলাম, জোড়াতালির বাজনা যাকে বলে। কিন্তু সেই রেকর্ড করার জন্য তখন মাইক্রোফোন ছিল না, আমার ওই কোসনিক হেডফোন সেতারের শরীরের মধ্যে পরিয়ে ওইটার মাইক্রোফোনটাই দিয়ে সেতারটা রেকর্ড করেছিলাম। এরকম ছোট ছোট জায়গা থেকেই আসলে রেকর্ডিং, প্রোডাকশন, মিউজিক কম্পোজিশনের আনন্দ পাওয়ার জায়গা শুরু হয়। প্যারালেলি কমার্শিয়ালি কাজ করতে শুরু করি। আই থিঙ্ক 2000 টাকা করে পাইতাম তখন এক একটা ট্র্যাক বানাইতে, সিসিমপুরের বা কিছু ছোট ছোট 1-1.5 মিনিটের লাইভ অ্যাকশনের মিউজিক বানাতাম। তো ওখান থেকে আগ্রহটা বাড়ে, এবং তখন হাবিবের কথা শুনলাম বন্ধু বান্ধবের মাধ্যমে, যে পড়তে গেছে, বা এসএইর কথা শুনলাম, স্কুল অফ অডিও ইঞ্জিনিয়ারিং লন্ডনে আছে। এখানে আমার আর্মিনের কথা বলতে হয়, আর্মিন আমাকে হেল্প করছিল অ্যাপ্লাই করতে ইয়েতে। আমি নর্থ সাউথে পড়ছিলাম, সো বিজনেস স্টুডেন্ট ছিলাম, মার্কেটিং মেজর। তখন আমি আবার সেকেন্ড মাস্টার্স বা অন্য না করে ডিসাইড করলাম যে না, আমি আসলে একটা দ্বিতীয় ডিগ্রি করব মিউজিক প্রোডাকশন এবং অডিও ইঞ্জিনিয়ারিংয়ের উপরে, এবং অ্যাপ্লাই করলাম। এবং সায়েন্সের ছাত্র ছিলাম, ফিজিক্স, কেমিস্ট্রি, পিওর ম্যাথস। সো অডিও ইঞ্জিনিয়ারিংয়ে ঢুকতে খুব একটা সমস্যা হয়নি, রেজাল্টও খারাপ ছিল না। পরে চান্স পেয়ে গেলাম মিডলসেক্স ইউনিভার্সিটির স্কুল অফ অডিও ইঞ্জিনিয়ারিংয়ে, এবং 2007-08 দিকে যুক্তরাজ্যে লন্ডনের উদ্দেশ্যে রওনা হলাম। সো ওখানে গিয়ে 4 বছরের একটা ডিগ্রি অডিও ইঞ্জিনিয়ারিং, সেটা শেষ করলাম। শেষ করে
এটা চলতে চলতে আবার তখন স্কুলের প্রজেক্ট হিসাবে একটা একুস্টিক প্রজেক্ট হিসাবে আমি পার করো রেকর্ডিং শুরু করলাম। পার করো মানে নিজে দোতারা বাজাই নিজে। সো লন্ডনে আমি আমার ফোক অ্যালবাম, ট্রেডিশনাল অ্যালবাম, কিন্তু এটা কাজ শুরু করছি আমি লন্ডনের আমার স্কুলের স্টুডিওতে। এবং ছুটির মধ্যে আস্তে আস্তে এখানে এসে ঢোল, নজরুল ভাইয়ের ঢোল, জালালের বাঁশি, বিভিন্ন জিনিসপত্র ছুটিতে রেকর্ড করে ওইখানে নিয়ে গিয়ে পরে প্রজেক্টটা শেষ করলাম, একটা গানের প্রজেক্ট। তো ওইখান থেকেই আসলে তখন এই ভাবনা শুরু হলো যে না, এটা তো একটা পুরো অ্যালবামে রূপান্তরিত মানে করা যেতে পারে। পরে আবার পরের বছর যখন ছুটিতে আসলাম তখন ওই ছুটির মধ্যেই আমি আসলে আরও 10টা গান ইয়ে করে একটা বাউল অ্যালবাম, যেটা মোরলেস ট্রেডিশনাল সাউন্ড দিয়ে 2009-এ সম্ভবত বেঙ্গল মিউজিক থেকে বের হইলো পার করো অ্যালবামটা। এবং লালনের গান ভালোবাসি ঠিক আছে, কিন্তু কখনো ট্রেডিশনাল ফরম্যাটে করিনি। প্রথমবারের মতন আমি নিজেকে আসলে একটা ট্রেডিশনাল মোড়কে সাজানোর চেষ্টা করলাম। এইটার পরে তো আবার লন্ডন গল্প চলতে থাকো। ওখানে একটা লক্ষ্মীটারা নামে একটা ব্র্যান্ডের সাথে প্রায় 4-5 যে সময়টা ছিলাম, এবং আগে পরে মিলিয়ে ওভার মানে পরেও মিলিয়ে টোটাল 5-7 বছরের মতন বাজিয়েছি। একটা জ্যাজ ব্যান্ড আছে জোই রহমান আর ইদ্রিস রহমান, এরা মার্কিউরি অ্যাওয়ার্ড উইনিং এর নমিনি ছিল, মানে সেই সময় খুবই উচ্চমানের জ্যাজ বাদক। তো ওদের সাথে একটা ইউকে ট্যুর করেছিলাম, ওদের ব্যান্ডের পার্ট ছিলাম, প্রায় 20-22টা শো সারা ইউরোপে করেছিলাম। 2011-তে দেশে ফিরি, ততদিনে আজবের দ্বিতীয় অ্যালবামের কাজ শুরু হয়ে গেছে এই যাওয়া আসার মধ্যে। এবং আমার না থাকা, রিসালাতের দেশে না থাকা এবং এই মানে বিভিন্ন মানুষ বিভিন্ন কন্টিনেন্টে থাকার কারণে 2006-এর পরে আমাদের এই 11-12-র দিকে আমাদের ফাইনালি আজবের দ্বিতীয় অ্যালবামটা রিলিজ করতে পারলাম আমরা। সো এটার কম্পোজিশন, এটার সাউন্ড, এটার রেকর্ডিং, অ্যারেঞ্জমেন্ট, মিক্সিং, মাস্টারিং অ্যান্ড আলটিমেটলি আমরা নিজেরা এখানে মিক্স করি। আমার মনে আছে যে এই অ্যালবামের মিক্স নোট ছিল প্রায় 40 পাতার মতন, 12 ফন্টে এই ওয়ার্ডের 40 পাতা শুধু মিক্সের নোটই ছিল। এবং ফাইনালি উই গট ইট মাস্টার্ড বাই ওয়েজ মেবি নামে একজন ব্রিটিশ প্রডিউসার, যে দ্য হু থেকে পিঙ্ক ফ্লয়েড থেকে শুরু করে বড় বড় ব্যান্ডের আসলে কাজ করেছে, অ্যাসিস্ট করেছে, এরকম একটা লোকের হাতে আমরা অ্যালবামটা মাস্টার করাই লন্ডনে। আমি লন্ডন থেকে ফিরি 2011-12-12 দিকেই, আমার যতদূর মনে পড়ে, হাজার ভূতের রাজার দয়া বেঙ্গল মিউজিক থেকে রিলিজ হয়। এবং উই ওয়ার ভেরি ভেরি এক্সাইটেড যে ফাইনালি আমাদের প্রপারলি একটা সেকেন্ড অ্যালবাম আমরা বের করছি। আমি কি বাউল গান পাইলাম না, বাউল গান আমাকে পাইলো। বাউল গান পাওয়া তো এত সহজ না। এবং সো আমি মনে করি বাউল গানই আমাকে পাইলো, ইন দ্য সেন্স যে এমনভাবে আমাকে ক্যাপচার করলো যে এটার থেকে আমি আর বেরোতে পারলাম না। তো এই যাত্রাটা আসলে ওই 98-99 দিক থেকেই শুরু। আমার 2 বন্ধু ছিল, একজন ওয়াকিল, সেও গান করে, জাতীয় পুরস্কারপ্রাপ্ত আর্টিস্ট, এবং আরেক বন্ধু ছিল, ও গানের নাম মাসুম নাম, খুবই কাছের বন্ধু আমার। তো আমরা ওই 3 পাগলের হলো মেলা একটা গান আছে লালন, তো আমরা ওইটা নিয়ে মজা করতাম যে আমরা 3 পাগল মিলে যখনই নোটিশ পেতাম যে 1 দিন বা 2 দিন জানি যে আগামীকাল বা এইখানে হচ্ছে ওখানে হচ্ছে, সিরাজ দীঘা কবির ভাই শুরু করলেন পরে, এবং বিভিন্ন সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় দেশি যন্ত্র শেখার যে ব্যাপারটা, দোতারা, খমক, আমার কিছু গুরুর নাম আসলে না বললেই না। আমি আমার জীবনের খুব গুরুত্বপূর্ণ আসলে কিছু শিক্ষা পেয়েছি আব্দুল রব ফকির, ওনার কাছ থেকে। উনি 2015-তে দেহত্যাগ করেছেন, তো প্রচুর সময় ওনার সাথে কাটানো হয়েছে। এবং পরবর্তীতে 2015-তে আমরা ওয়ার্ল্ড মিউজিক ফেস্টিভ্যালেও একসাথে, পৃথিবীর সবচেয়ে বড় ওয়ার্ল্ড মিউজিক ফেস্টিভ্যালে একসাথে যাওয়ার সুযোগ হয়েছে। এটা ছাড়া আরিফ বাউল দোতারা বাজান, গান করেন, উনি আমার আরেকজন ওস্তাদ। শফি মণ্ডল ভাই আরেকজন মানুষ যাকে আমার জীবনে একটু পরের দিকে পাইলেও ভালো সময় এবং ভালো আত্মার সম্পর্ক হওয়ার সুযোগ হয়েছে। তো এই 2099-2000 থেকে মোটামুটি 2007 পর্যন্ত একটা লম্বা সময় গিয়েছে যে এটা কনস্ট্যান্টলি আমার চেষ্টা ছিল যে যেই সুযোগই পাই আমি বাউল গানের আসরে ঢুকবো। ইন্টারন্যাশনাল ফোক ফেস্টিভ্যাল এবং ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালসে বাজানোর ব্যাপারটা একটু আলাদা এবং ভেরি ইন্টারেস্টিং ফর মি। ওম্যাডে বাজাতে গেলাম 2015-তে। 2015-তে আসলে ওম্যাডে একবার গেলাম, তারপরে আরেকটা সংলাইন্স নামে একটা ম্যাগাজিন আছে, ওদের জন্য ইউকেতে 2টো ফেস্টিভ্যালে গেলাম ওখানে। তার আগে পরে ইন্ডিয়াতে ফেস্টিভ্যালে রানথাম্বোর নামে একটা জয়পুরে ফেস্টিভ্যাল আছে, ওখানে বাজাতে গেলাম। এবং আমার জীবনের একটা সার্থকতা যে আসলে রব ফকিরের মতন একটা মানুষ যে কুষ্টিয়ার ছেউরিয়ায় বাড়ি,
উনাকে সঙ্গে করে নিয়ে আমরা পৃথিবীর বিভিন্ন জায়গায় ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড স্টেজে বাউল গান, লালনের গানকে তুলে ধরতে সক্ষম হয়েছি। এবং উনি উনার মতন গাইতেন, আমিও গাইতাম, এবং আমি ছোট ছোট করে ইংরেজিতে ট্রান্সফার করতাম। অনেকেই চেনেন না, বাট ইন্টারন্যাশনালি আকরাম খান, বাংলাদেশের বংশ, সিলেট সম্ভবত বাড়ি। তো উনি ইন্টারন্যাশনালি যেই লেভেলে আসলে ডান্স, ড্রামা বা কোরিওগ্রাফিকে নিয়ে গেছেন, আমরা বাংলাদেশে আসলে খুব কম মানুষ আসলে জানি কি লেভেলের। স্যাডলার্স ওয়েল এবং এই বড় বড় অডিটোরিয়ামে 3 মাস 6 মাস আগের থেকে 700-1000 অডিয়েন্সের মানুষ ফুল বুক থাকে, প্রি বুক থাকে, এই লেভেলের আর্টিস্ট। উনার একটা প্রোডাকশন ছিল দেশ, উনি তো ইন্টারন্যাশনাল প্রোডাকশন করতেন বিভিন্ন জায়গায়। তো আমার তখন একটা খুবই বড় সুযোগ হয়েছিল, জসলিন পুক নামে এক হলিউডের কম্পোজারের সাথে কম্পোজার হিসাবে আমি দেশের প্রোডাকশনে কাজ করি। এবং কম্পোজার বলতে দেশি পার্টে যা ছিল আর কি, দোতারা, খমক, ভয়েস থেকে শুরু করে এই দেশি যন্ত্রগুলোর পার্টগুলো আসলে আমার দায়িত্ব ছিল। কিছু গানও শুরু করেছিলাম ওই ডান্স ড্রামাটার কারণে, এবং ইট ওয়াজ এ হিউজ প্রোডাকশন। অ্যান্ড একসাথে বোধহয় প্রায় 150-র উপরে একটা টিম আমরা কাজ করেছিলাম ইংল্যান্ডে, লন্ডনে তখন, যেটা ইউরোপে আরও বিভিন্ন জায়গায় মুভ করেছিল। আলটিমেটলি এটা বাংলাদেশেও একটা ভার্সন আসে, যেটা ব্রিটিশ কাউন্সিলের মাধ্যমে এসেছিল এবং বেশ ভালো সাড়া ফেলেছিল। তো এইটাও একটা খুবই স্মরণীয় আমার মানে এক্সপিরিয়েন্স, আকরাম খানের মতন এই লেভেলের মানুষের সাথে কাজ করার সুযোগ। এর সাথে আরেকজন লোকের নাম না বললেই না, পবন দাস বাউলের গান যে আমরা শুনে গান বাজনা শুরু করেছিলাম বলেছিলাম। তো পবন দাস বাউলের প্রডিউসার ছিল স্যাম মিলস। তো লন্ডনে থাকার সময় আমার স্যাম মিলসের সাথে পরিচয় হয়, পবন দাসের সাথে পরিচয় হয়। তো আমাদের আজবের যে সেকেন্ড অ্যালবামটা, এটা আসলে একটা ট্রিবিউট অ্যালবাম। যাদের গান আমরা ভালোবাসছি তাদেরকে আমরা একটা রেসপেক্ট দেওয়ার চেষ্টা করছি এবং তাদের সাথে কোলাবোরেশন করার চেষ্টা করছি। সো ওই ইয়ের মধ্যে স্যাম মিলস ওই অ্যালবামে গিটার বাজিয়েছেন, পবন দা গান গিয়েছেন, উনার একটা লেখা গান আমরা করেছিলাম যেটাতে উনি শেষে ভয়েস দিয়েছেন। আনুষে যেহেতু বাংলা আমাদের একই সময়ের মানুষ এবং মানে আমাদের ঠিক আগে আগে শুরু করেছে, সো ওদেরকেও ওদের প্রতি একটা রেসপেক্টের জায়গা ছিল, ওদের কাছে অনেক কিছু শেখার সুযোগ ছিল, বুনো অর্ণবের কাছে স্পেশালি। এবং সো বাংলাকেও একটা ট্রিবিউট দিই যেখানে আনুষে নিজে ভয়েস দিয়েছে। সো সেকেন্ড অ্যালবামটার নাম ছিল হাজার ভূতের রাজার দয়া। তো এই হাজার ভূত ছিল আমাদের এই সিনিয়র মিউজিশিয়ানস এবং আমাদের শুভাকাঙ্ক্ষীরা, যাদের দয়ায় আমরা আসলে গান বাজনায় ব্লেসিং বা বর পেয়েছি। সো ওই হিসাবে আসলে এই ডিজাইনটা করা। এবং অ্যালবামের সারপ্রাইজ ট্যাগ ছিল সত্যজিৎ রায় হাজার ভূতের রাজার দয়ের ওই গোপী গাইন বাঘাবাইনের গান, অ্যালবামের ট্র্যাক লিস্ট উঠে ছিল না। সো অ্যালবামটা শেষ হয়ে যখন এমনি মানুষ যদি কেউ বন্ধ না করতো, হঠাৎ করে টাইটেল ট্র্যাকটা তখন বেজে উঠতো। সেটা এক ধরনের একটা মজার গিমিক করার চেষ্টা ছিল। 2016 সম্ভবত তখন একটা ইন্ডিয়ান ম্যাগাজিন থেকে ফোন করলো একটা ইন্টারভিউর জন্য, এবং টু মাই সারপ্রাইজ পূর্ণ দাস বাউল, পবন দাস বাউল এবং পার্বতী দি, উনাদের সাথে আমার নামটা একই পাতায় প্রিন্ট করবে বললেন। এবং আমাকে অ্যাপ্রোচ করার জায়গাটা ছিল যে আসলে বাংলার আজকের মানে এই দিনে বাউল গান বিশ্ববাজারে যারা কাজ করছে তাদের নিয়ে একটা ফিচার করছে, এই জন্য আমাকে একটু ইন্টারভিউ করতে চাইলো। তো আসলে এই ধরনের আমি খুবই সারপ্রাইজড এবং খুবই আসলে আমার জন্য বিশাল ব্যাপার যে এই লেভেলের শিল্পীদের সাথে এক কাতারে আমার মতন ছোট একজন মানুষকে একই কাতারে তারা জায়গা দিয়েছে, সম্মান দিয়েছে। তো খুবই ভালো লেগেছিল, এক ধরনের খুবই এক্সাইটেড ছিলাম যে আসলে আমার ক্ষুদ্র কাজকেও তারা এত বড় পরিসরে দেখছে। এবং একটা ইন্ডিয়ান ন্যাশনাল রেলওয়ে ম্যাগাজিনে আমাদের শিল্পীদের দিক থেকে যদি বলি, সবচেয়ে বড় ইনসেন্টিভ যখন আমরা এই এনার্জি বা এই এনার্জির বিনিময়ে অডিয়েন্সের সাথে করতে পারি। তো একটা গান গিয়ে কত ভিউ হলো, তার থেকে অনেক বড় প্রাপ্তি যখন দেখি একজন মানুষের চোখের কোণায় পানি জমেছে এবং টপ টপ করে পানি পড়ছে, আমার দিকে তাকিয়ে আছে এবং সে অঝর কাঁদছে। আমাদের কাছে আমি মনে করি না এর থেকে কোনো বড় পাওয়া। যে মানুষটাকে আমি চিনি না, জানি না, কোনোদিন দেখি নাই, তাকে আমি এমন একটা জায়গায় পৌঁছতে সাহায্য করেছি যে সে আসলে তার বাঁধ ভেঙে সে ইমোশনালি নিজেকে ছাড়তে পারছে এবং কাঁদছে, হাসছে, বা একটা পিওর এসেন্স অফ মানে ইন্টারনালাইজেশনের জায়গায় গিয়ে তার এক্সপ্রেশন সে দিচ্ছে। এইটা আসলে বাউল গানে আমার জীবনে বেশ কয়েকবার বাউল গান করতে গিয়েই হয়েছে।
যে অডিয়েন্সের মধ্যে থেকে লোকজনের এই রিয়াকশন আমি আমার পাওয়ার সৌভাগ্য বলবো আমি হয়েছে। কি করেছি কি করি না এটা তো আরেকটা সাবজেক্ট। আমি আসলে এভাবে দেখতে চাই যে আসলে মানে রবীন্দ্রনাথের কথায় আমার এই পথ চলাতেই আনন্দ, আমার শ্রোতাদের চরণে ভক্তি যে আমাকে এতদিন ধরে আমার সঙ্গে আছেন এবং আশীর্বাদ করে গেছেন, এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত যাতে এটাই করে যেতে পারি সেই প্রার্থনায় কামনা করছি।